আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে তো? হ্যালো। হ্যাঁ স্যার হয়েছে। ওকে। চলো, আজকে হচ্ছে আমরা যেটা করব আমাদের আরেকটা যেটা বাকি ছিল সেটা হচ্ছে হপ বাইফার্কেশন। তো হপ বাইফার্কেশনটা জেনারেলি হচ্ছে যে মিনিমাম 2 ডাইমেনশনাল সিস্টেম দরকার। কারণ এখানে হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে আইগেন ভ্যালুজ গুলোর যে তোমার নন হাইপারবোলিক আর হাইপারবোলিকের যে জায়গাটা সেই জায়গাটা মিলিয়ে এখানে আসে। তো আমরা প্রথমে হচ্ছে একটা ডায়াগ্রাম দেখবো এখানে যে হপ বাইফার্কেশন ডায়াগ্রাম আসলে দেখতে কার কিরকম হয়। তো এইখানে দেখো একটা ডায়াগ্রাম আছে, এখানে দু ধরনের ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রাম এ আর ডায়াগ্রাম বি। একটাকে বলা হচ্ছে সুপার ক্রিটিক্যাল আর একটাকে বলা হচ্ছে সাব ক্রিটিক্যাল। তো এই সুপার ক্রিটিক্যাল সাব ক্রিটিক্যালের জায়গাগুলোতে হচ্ছে আমরা দেখবো পরবর্তীতে যে কিভাবে এটা মানে এক্সপ্লেন করা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এটা যেটা আছে দেখো, এটার মধ্যে পার্থক্য যেটা সেটা হচ্ছে যে প্যারামিটার যখন আমরা ইনক্রিজ করছি, এই যে আমরা লেফট টু রাইট এই যে বরাবর দেখতে পাচ্ছি, এই বরাবর প্যারামিটার ইনক্রিজ করার ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রথমে একটা ব্রাঞ্চ সেটা স্টেবল ব্রাঞ্চ আছে এবং তারপরে সেটা হচ্ছে দুটো স্টেবল ব্রাঞ্চে গিয়ে ভাগ হয়ে গেল। আর এইখানে যেটা এলো এটা দেখো ডট ডট লাইন আছে, মানে সোজা লাইনটা যেটা এসেছিল সেটা এখানে আনস্টেবল হয়ে গেছে। কিন্তু এখানে যেটা দেখতে আমরা পাচ্ছি সেটা দেখতে আগে আমরা দেখেছিলাম যে পিসফক বাইফার্কেশনের মতো, কিন্তু এখানে একটু পার্থক্য হচ্ছে যে এইখানে এই ট্রাজেক্টরি গুলো, এই যে সার্কুলার যে পাথটা দেওয়া আছে এই সার্কুলার পাথে বরাবর একটা লিমিট সাইকেল বিহেভিয়ার এখানে শো করে, যেটা হচ্ছে পিসফক বাইফার্কেশনে এরকম কোনো লিমিট সাইকেল বিহেভিয়ার দেখা যায়নি, সেখানে স্ট্রেটলি আইদার স্টেবল অর আনস্টেবল। আচ্ছা, তো এই যে পার্টটা যে প্রথমে স্টেবল ইকুইলিব্রিয়ামটা একটা লাইন বরাবর থেকে তারপরে এটা ভাগ হয়ে গিয়ে জায়গাটায় চলে গেছে, এটাকে বলা হয় সুপার ক্রিটিক্যাল। আর সাব ক্রিটিক্যালের জায়গাটা দেখো, যখন প্যারামিটার ইনক্রিজ করছি তখন মানে যে ব্রাঞ্চটা সেটা তো স্টেবল ব্রাঞ্চই আছে এবং সেই সঙ্গে সঙ্গেই যে মানে লিমিট সাইকেল বিহেভিয়ারটাও একই সঙ্গে অকার করে গেছে। ঠিক আছে, তো এই জায়গাটা এখানে লিমিট সাইকেল বিহেভিয়ারটা অকার করে যায়, যেটা হচ্ছে যে দুটো ব্রাঞ্চ একসঙ্গে স্টেবল বিহেভিয়ারের জায়গাটা একটা লিমিট সাইকেল বিহেভিয়ার আর একটা হচ্ছে সিম্পল স্টেবল বিহেভিয়ার এটা শো করে। তো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটাও প্যারামিটারের ইনক্রিজিং এর জায়গায়। তাহলে প্যারামিটার যত বাড়তে শুরু করে তাহলে এটা হচ্ছে লিমিট সাইকেলের লেন্থটা যেটা অ্যামপ্লিটিউডটা সেটা ধীরে ধীরে কমে, তারপরে সেটা এমন একটা ক্রিটিক্যাল পয়েন্টে পৌঁছানোর পরে এখানে আনস্টেবল ব্রাঞ্চে গিয়ে অকার করে। তো এবার আমরা যদি হচ্ছে এই টোটাল জিনিসটাকে হচ্ছে একটা থিওরাম বা রেজাল্ট হিসেবে হচ্ছে দেখার চেষ্টা করি, তাহলে এটা দেখো যে এখানে যেটা বলা হয়েছে আগের সিস্টেম আগের বাইফার্কেশন গুলোতে আমরা কখনোই 2 ডাইমেনশনাল সিস্টেমের কথা আমরা বলিনি, সেটা 1 ডাইমেনশনে থাকতে পারে, 2 ডাইমেনশনে থাকতে পারে আর তার হায়ার ডাইমেনশনে অকার করতে পারে। কিন্তু হপ বাইফার্কেশনের ক্ষেত্রে যেটা যে প্রাথমিক বা প্রাইমারি যেটা সেটা হচ্ছে ইনিশিয়ালি মিনিমাম 2 ডাইমেনশন এখানে দরকার হবে। এটা কেন দরকার হবে সেটা হচ্ছে আমি পরবর্তীতে কি বলবো। তাহলে এটা যেটা বলা হচ্ছে যে কনসিডার এ 2 ডাইমেনশনাল কন্টিনিউয়াস সিস্টেম উইথ প্যারামিটার ডেল্টা, এখানে প্যারামিটারটাকে ডেল্টা দিয়ে লেখা আছে। তো তাহলে dx dt equals to summation of function of x y and delta, মানে আগের ফাংশন আমাদের যেরকম ছিল dx dt equal to some f of mu and x। তো ওখানে x একটাই ভেরিয়েবল ছিল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর একটাই প্যারামিটার ছিল সেটা মিউ বলেছিলাম, যেখানে মিউ যেখানে ডেল্টা লেখা আছে, কিন্তু এখানে ভেরিয়েবল দুটো আছে, একটা x এবং একটা y। তাহলে সিমিলারলি হচ্ছে যে dy dt equals to some z xy and delta, যেখানে এই xy পয়েন্টস গুলো হচ্ছে রিয়েল নাম্বারের মধ্যে থেকে আসবে r2 থেকে, আর হচ্ছে ডেল্টা হচ্ছে রিয়েল নাম্বার একটা ভ্যালু। নাও এটা হচ্ছে সিস্টেমটা ডিফাইন করা হলো উইথ দ্য প্যারামিটার ডেল্টা, যেখানে ডেল্টা হচ্ছে রিয়েল নাম্বার। নাও সাপোজ দ্য সিস্টেম হ্যাজ অ্যান ইকুইলিব্রিয়াম পয়েন্ট, সাপোজ ধরে না যে x স্টার y স্টার হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আচ্ছা, এবার এই যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে আমরা কি বলছি, ইন এ সাফিসিয়েন্ট স্মল নেইবারহুড অফ ডেল্টা ইকুয়াল টু ডেল্টা স্টার, মানে এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে হচ্ছে আমরা একদম ডেল্টা স্টার নেইবারহুডের মধ্যে কনসিডার করার চেষ্টা করছি।
তার মানে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা তো যখনই আমরা আগেও দেখেছি যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট ক্যালকুলেট করতে গেলে যেটা হয় যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট ইজ নাথিং বাট এ ফাংশন অফ দ্য প্যারামিটার মিউ ছিল, এখানে প্যারামিটার ডেল্টা, তাহলে এক্স স্টার ওয়াই স্টার আর বোথ ফাংশন অফ ডেল্টা। নাও আমরা যেটা বলছি যে এই যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা এটা হচ্ছে ডেল্টা নেইবারহুডের মধ্যে আমরা এখানে কনসিডার করছি উইথ দ্য এবার এই যে এক্স স্টার ওয়াই স্টার তার জন্য হচ্ছে আইগেন ভ্যালুস গুলো কেমন হবে সেটা একটু বলা যায়। কেন এটা টু ডাইমেনশনাল বলা হচ্ছে? কারণ এখানে যখন হচ্ছে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্টের রেসপেক্টে যে স্টেবিলিটি দেখার চেষ্টা করি, স্টেবিলিটির ক্ষেত্রে আমরা জানি যে ওয়ান ডাইমেনশন হোক আর হায়ার ডাইমেনশন হোক, স্টেবল হওয়ার জন্য যেটা দরকার রিয়েল পার্টগুলোকে নেগেটিভ হতে হয়। এবার এখানে যেটা দরকার যে রিয়েল পার্ট নেগেটিভ পজিটিভ যাই থাক না কেন, বাইফার্কেশন অকার করতে গেলে কমপ্লেক্স কনজুগেট রুট দরকার। এবার অ্যাটলিস্ট ওয়ান পেয়ার অফ কমপ্লেক্স কনজুগেট রুট। এবার এই কমপ্লেক্স রুটের জায়গাটা কখন হবে? মিনিমাম টু ডাইমেনশনের আগে কমপ্লেক্স রুট পাওয়া যাবে না আইগেন ভ্যালু। তো এই জন্য ওয়ান ডাইমেনশনাল সিস্টেমের ক্ষেত্রে কোনো সময় হপ বাইফার্কেশন পাওয়া যায় না। তো তার জন্য একটা মিনিমাম টু ডাইমেনশনাল সিস্টেম দরকার হয়। টু এর থেকে হায়ার ডাইমেনশন হলে সেটা মানে কোনো প্রবলেম হবে না, সেক্ষেত্রে আমাদের বাইফার্কেশনটা অকার করতে পারে। তো এই জন্য টু ডাইমেনশনাল দরকার, কারণ হচ্ছে যে কমপ্লেক্স কনজুগেট আইগেন ভ্যালুস গুলো হচ্ছে আমাদের দরকার। তাহলে আমরা এই ডেল্টা ল্যামডা যদি প্লাস মাইনাস আমরা যদি ফাংশনটা ধরি ডেল্টার ফাংশন, তাহলে ল্যামডা যেহেতু আইগেন ভ্যালুর ফাংশন, তাহলে আইগেন ভ্যালুটা কার উপর ডিপেন্ড করে আছে? ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আর ইকুইলিব্রিয়াম পয়েন্ট কার মানে কিসের ফাংশন? ডেল্টার ফাংশন। তাহলে এই ল্যামডা ক্যান বি রিটেন অ্যাজ সাম এ ডেল্টা প্লাস মাইনাস আই ওমেগা ডেল্টা। তাহলে এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স কনজুগেট আইগেন ভ্যালুগুলো ধরা। এবার এই ক্ষেত্রে হপ বাইফার্কেশন কখন থাকবে তার জন্য হচ্ছে আমাদের যে কন্ডিশন সেটা হচ্ছে এক নম্বর কন্ডিশন। এই কন্ডিশনগুলোকে হচ্ছে আমরা আমাদের এই কন্ডিশন যদি এক্সিস্ট না করে তাহলে হপ বাইফার্কেশন অকার করবে না। সেটা বলা হচ্ছে যে রিয়েল পার্টটা ডেল্টা স্টার ভ্যালুতে 0 হবে। ফাইন, রিয়েল পার্টটা হচ্ছে ডেল্টা স্টার ভ্যালুতে 0 হবে, আর কমপ্লেক্স মানে আর ইমাজিনারি পার্ট যেটা সেটা হচ্ছে ডেল্টা স্টার ভ্যালুতে পজিটিভ হবে। আচ্ছা, এবার এই কমপ্লেক্স পার্টটাকে আমরা পজিটিভ কেন বলছি? কারণ আমরা ধরেই নিয়েছি এখানে কমপ্লেক্স রুট আছে, মানে আই কমপ্লেক্স পার্ট দ্যাট ইজ আই সেটা অলরেডি এখানে অকার করে গেছে। তো তারপরে হচ্ছে ওমেগা ভ্যালুটা পজিটিভ আমরা এখানে কনসিডার করছি, মানে হচ্ছে আলফা প্লাস মাইনাস আই বিটা যখন আমরা লিখি বিটা সেক্ষেত্রে আমাদের পজিটিভ। তো তার জন্য ডেল্টার ভ্যালুতে হচ্ছে ওমেগাটা হচ্ছে পজিটিভ। ওকে, আচ্ছা, এরপরে যেটা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সভার্সালিটি কন্ডিশন, যেটা হচ্ছে এই দেখো রিয়েল পার্ট যখন ক্রিটিক্যাল ভ্যালুতে 0 হলো, এবার ওই রিয়েল পার্টকে যদি ডেল্টার রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে ওই ক্রিটিক্যাল ভ্যালুতে নন জিরো হতে হবে। তাহলে এই পার্টটাকে বলা হয় ট্রান্সভার্সালিটি কন্ডিশন। ঠিক আছে? তো যেটা যে যেই ডেল্টার যেই ভ্যালুর জন্য হচ্ছে যেই ভ্যালুটাকে হচ্ছে আমরা ক্রিটিক্যাল ভ্যালু হিসেবে দাবি করছি সেই ভ্যালুতে রিয়েল পার্টটা 0 হতে হবে, আর রিয়েল পার্টের ডেরিভেটিভ কার রেসপেক্টে ডেরিভেটিভ না যেই প্যারামিটার রেসপেক্টে আমরা বাইফার্কেশন মানে এক্সপেক্ট করছি সেই প্যারামিটার রেসপেক্টে ডেরিভেটিভ করে সেই ক্রিটিক্যাল ভ্যালুতে ডেরিভেটিভের ভ্যালুটা নন জিরো হতে হবে। তাহলে এটা যদি হয় তাহলে হচ্ছে আমরা বলতে পারবো যে এখানে হপ বাইফার্কেশন অকার করছে এট দ্য পয়েন্ট ডেল্টা ইকুয়াল টু ডেল্টা স্টার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস এখানে বলা আছে যে সাম ইটা xy ডেল্টা ইজ নট ইকুয়ালস টু 0 at some ক্রিটিক্যাল ভ্যালু। এখানে ক্রিটিক্যাল ভ্যালু কে আছে? তাহলে ক্রিটিক্যাল ভ্যালু x স্টার y স্টার, আর x স্টার y স্টার এর যে ফাংশন অফ ডেল্টা, আর ডেল্টার কোন ভ্যালুর জন্য হচ্ছে আমরা ক্রিটিক্যাল ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটাও হচ্ছে আমরা যদি ক্রিটিক্যাল ভ্যালু বলি, তাহলে এই যে ইটা 3 x স্টার xy ডেল্টা নট ইকুয়াল টু 0 বলা হলো, তাহলে ইটা ফাংশনটা কেমন সেটা হচ্ছে আমরা একটু এখানে স্পেসিফাই করে দিয়েছি। তাহলে ইটা ফাংশন হচ্ছে 1/16। তাহলে দেখো del 3f del x কিউব, আচ্ছা del 3g del y কিউব, মানে ফার্স্ট x এর রেসপেক্টে মানে যে ইকুয়েশনটা ছিল তো সেটাকে হচ্ছে থার্ড অর্ডার x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, আর y এর ইকুয়েশনটার যে ফাংশনটা g ফাংশন তাকে y এর রেসপেক্টে থার্ড অর্ডার ডেরিভেটিভ। আচ্ছা, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গুলো দেখো যে f ফাংশনটাকে y এর রেসপেক্টে দুবার x এর রেসপেক্টে একবার, আর g ফাংশনটাকে উল্টো যে x এর রেসপেক্টে দুবার y এর রেসপেক্টে একবার।
আর তারপরে 1 বাই ডেল্টা ওমেগা ডেল্টা অফ দিস এক্সপ্রেশন। দেখো এখানে সেকেন্ড অর্ডার এক্সপ্রেশন আছে যে f এর x এর রেসপেক্টে y রেসপেক্টে, f এর x এর রেসপেক্টে দুবার, আচ্ছা f এর তারপর হচ্ছে x এর রেসপেক্টে y রেসপেক্টে, f এর y রেসপেক্টে দুবার। তাহলে এটা হচ্ছে f এর গুলো গেল। এবার g এর পার্টটা যদি দেখি তাহলে g এর xy আর x এর রেসপেক্টে দুবার মাইনাস, আর g এর xy আর হচ্ছে g এর y রেসপেক্টে দুবারে মাইনাস। আর তারপরে যে টার্মগুলো থাকলো f আর g এর দুটো দুটো পার্ট, যে del 2f del x2 আর del 2g del x2 প্লাস del 2f del y2 আর del 2g del y2, এখানে y1 আছে, এখানে একটু মিস্টেক আছে, এটা হচ্ছে y2। তাহলে এই হচ্ছে আমাদের পার্ট। তাহলে এই কন্ডিশনস গুলো যদি স্যাটিসফাইড হয় তাহলে কি হতে হবে যে এই ক্রিটিক্যাল ভ্যালুতে এই যে এটা যে ক্যালকুলেট করা হলো এই ভ্যালুটাকে নন জিরো হতে হবে। তাহলে আমরা বলতে পারবো দেন দ্য সিস্টেম undergoes a Hopf bifurcation in the neighborhood of x star y star at delta equals to delta star। তার মানে Hopf bifurcationটা কোথায় অকার করছে? delta equal to delta star। আচ্ছা, now the equilibrium point is stable for delta less than delta star and unstable for delta greater than delta star। তার মানে আমরা এখানে কি বলছি যে ক্রিটিক্যাল ভ্যালু থেকে যদি ওই প্যারামিটারটাকে ছোট নেওয়া হয় তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা তখন স্টেবল থাকবে, আর যদি ক্রিটিক্যাল ভ্যালু থেকে প্যারামিটারের ভ্যালুটা বড় হয় তাহলে সিস্টেমটা আনস্টেবল থাকবে। আচ্ছা, এই যে জায়গাটা স্টেবল আর আনস্টেবল হলো, সঙ্গে সঙ্গে যেটা অকার করবে সেটা হচ্ছে লিমিট সাইকেল ইজ এমার্জ ফর ডেল্টা লেস দ্যান ডেল্টা স্টার। তার মানে ডেল্টা লেস দ্যান ডেল্টা স্টারে হচ্ছে লিমিট সাইকেল অকার করবে যদি ইটা স্টার ইজ গ্রেটার দ্যান 0 হয়, আর যদি ডেল্টা ইজ গ্রেটার দ্যান ডেল্টা স্টার হয়, মানে এবং তার সঙ্গে যদি হচ্ছে ইটা স্টার নেগেটিভ হয় তাহলে লিমিট সাইকেল অকার করবে। তাহলে এই কেসগুলোতে লিমিট সাইকেলগুলো অকার করবে। আচ্ছা, and the limit cycle is stable, that is the bifurcation is supercritical when eta 3 is less than 0 and unstable, that is subcritical if eta star is greater than 0। তার মানে এই সুপারক্রিটিক্যাল আর সাবক্রিটিক্যালের জায়গাগুলো কিন্তু এই ইটা 3 যে ফাংশনটা তার উপরে ডিপেন্ড করছে। এবার অনেক সময় যেটা বলা হয় যে এই 3 নম্বর কন্ডিশন, এই যে জায়গাটা, এটাকে যদি আমরা অমিট করি তাহলেও কিন্তু হপ বাইফার্কেশন অকার করবে। তো সেক্ষেত্রে সেই হপ বাইফার্কেশনটা সুপারক্রিটিক্যাল হবে না সাবক্রিটিক্যাল হবে সেই ক্লাসিফিকেশনটা আমরা এখান থেকে করতে পারবো না। তাহলে হপ বাইফার্কেশন অকার করার জন্য কিন্তু আমাদের এই 3 নম্বর কন্ডিশনটা দরকার নেই। 3 নম্বর কন্ডিশন তখন দরকার যখন হচ্ছে আমরা এই বাইফার্কেশনটা কোন ধরনের বাইফার্কেশন হবে, হপ বাইফার্কেশন উইথ সুপারক্রিটিক্যাল আর হপ বাইফার্কেশন উইথ সাবক্রিটিক্যাল। তো এই জায়গাটার জন্য হচ্ছে আমাদের 3 নম্বর কন্ডিশনটা দরকার হবে। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। এখন আমরা হচ্ছে এই যে জিনিসটা আমরা বললাম, তো টোটাল জিনিসটা হচ্ছে আমরা দুটো एग्जांपल দিয়ে হচ্ছে ক্লিয়ার করার চেষ্টা করব। তো এইখানে যে एग्जांपल গুলো নেওয়া হয়েছে, তো দেখো যে del x dx dt equals to f of xy delta and that is equals to delta x minus delta y minus x into x square plus y square, আর সেকেন্ড ইকুয়েশনটা দেওয়া আছে x plus delta y minus y into x square plus y square। এটা একটা সিস্টেম। আর পরে আরেকটা সিস্টেম নেওয়া আছে। এই দুটো সিস্টেমের মধ্যে শুধুমাত্র এই লাস্টের পার্টে পার্থক্য আছে। দেখো এই পার্টটুকু আলাদা। প্রথম সিস্টেমে হচ্ছে ওটা মাইনাস দিয়ে করা আছে, আর সেকেন্ড পার্টে হচ্ছে এটা প্লাস দিয়ে করা আছে, আর বাকি জায়গা সব সেম। ওকে, দেখো লিনিয়ার পার্ট যেটা আছে সেটা হচ্ছে প্রথমটা আর সেকেন্ড সিস্টেম, ইকুয়েশন সিস্টেম 6 এন্ড 7 এই দুটোতে সেম, কিন্তু নন লিনিয়ার পার্ট যে পার্টটা আছে সেটা ফার্স্ট ইকুয়েশনে দুটোইতেই নেগেটিভ মাইনাস দিয়ে এখানে ইউজ করা আছে, আর সেকেন্ড সিস্টেমে দুটোতেই প্লাস দিয়ে ইউজ করা আছে। এই দুটো কেন? তো সেটা এই সুপারক্রিটিক্যাল আর সাবক্রিটিক্যাল জায়গাগুলোকে আলাদা করার জন্য এখানে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা এটা দেখব। ওকে, নাও আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো ক্ষেত্রেই হচ্ছে আমাদের 0 0 হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট আছে। So clearly x equals to 0, y equals to 0 is a triple equilibrium point for both the systems 7 and 6 and 7. না এবার যদি জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স ক্যালকুলেট করা হয় তাহলে দেখো এই যে সিস্টেমে আমরা যদি এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে এখানে x y এগুলো সব প্রেজেন্ট থেকে যাবে,
নন লিনিয়ার পার্ট, লিনিয়ার পার্টগুলো শুধু এখান থেকে পড়ে থাকবে। তো তার জন্য এখানে শুধুমাত্র জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স অ্যাড 0 0 তে, তাহলে দুটোর ক্ষেত্রেই কিন্তু জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স দেখো একই আসবে। ঠিক আছে, যদি লিনিয়ার পার্ট দেখি, লিনিয়ার পার্ট দুটোরই সেম, তো তার জন্য দুটোরই লিনিয়ার পার্টের যে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা বা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স অ্যাট 0 0 ইকুইলিব্রিয়াম পয়েন্টে দুটোর সেমই আসবে। তাহলে ডেল্টা -1 1 ডেল্টা, এটা হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা এখানে আসবে। নাও এবার এই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সকে ঘিরে যদি হচ্ছে আমরা এখানে যদি আইগেন ভ্যালুগুলো বের করি, তাহলে এখানে এই যে ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা কেমন হবে সেটা আমরা লিখতে পারি এরকম। তাহলে এটা হবে ল্যামডা স্কয়ার। আচ্ছা, তারপরে দেখো এখানে ট্রেসটা কত আছে, ট্রেস হচ্ছে 2 ল্যামডা মানে 2 ডেল্টা, তাহলে এটা প্লাস, তাহলে ট্রেস হচ্ছে পজিটিভ, তাহলে 2 ডেল্টা ইনটু ল্যামডা। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ডিটারমিনেন্ট ভ্যালু কত আছে, ডেল্টা স্কয়ার প্লাস 1। তাহলে এই যে ইকুয়েশনটা, তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে তাহলে এই রুটগুলো কেমন হবে, দেখো এই রুটগুলোর ক্ষেত্রে আমাদের এখানে সমস্ত কোএফিশিয়েন্ট পজিটিভ আছে, আর যেটা আছে ট্রেস, এখানে কি আছে, ট্রেসের ভ্যালু নেগেটিভ আছে, কারণ আমাদের ইকুয়েশনটা ল্যামডা স্কয়ার -2 ট্রেস ইনটু ল্যামডা, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস, মানে ট্রেসটা নেগেটিভ হিসেবে আমরা এখানে যদি লিখি, তাহলে এখানে দেখো এই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটার ক্ষেত্রে যে আইগেন ভ্যালুগুলো সবই কমপ্লেক্স কনজুগেট আসবে। তো এক্ষেত্রে আমাদের আইগেন ভ্যালুগুলো যদি ল্যামডা 1 আর ল্যামডা 2 কে এইভাবে লেখা হয় যে a ল্যামডা মানে সরি a ডেল্টা প্লাস মাইনাস i ওমেগা ডেল্টা। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে হচ্ছে আমরা যদি সিম্পলিফাই করে লিখি, তাহলে এটা বেসিক্যালি কত হচ্ছে আইগেন ভ্যালুস গুলো, তাহলে আইগেন ভ্যালুগুলো যদি এই ইকুয়েশনে ক্যালকুলেট করা হয়, তাহলে দেখো এটা কত হচ্ছে, -2 ডেল্টা প্লাস মাইনাস রুট আন্ডার 4 ডেল্টা স্কয়ার মাইনাস 4 ডেল্টা স্কয়ার মাইনাস 4, দ্যাট ইজ ওখানে 4 ডেল্টা স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, তার মানে থাকছে কত উপরে, ভিতরে ওখান থেকে বের হবে 2, তার মানে বাই 2, তার মানে হচ্ছে দেখো ডেল্টা প্লাস মাইনাস i ইনটু i থাকছে বাই 2, তার মানে এখানে আমাদের ডেল্টা প্লাস মাইনাস i হচ্ছে আমাদের এখানকার আইগেন ভ্যালুস। তাহলে এই হচ্ছে আইগেন ভ্যালু। তাহলে এখানে a ডেল্টার ভ্যালুটা হচ্ছে কত, a ডেল্টা, আর ওমেগা ডেল্টার ভ্যালুটা হচ্ছে 1। ঠিক আছে, নাও আমরা যদি ডেল্টা ইকুয়াল টু 0 তে কনসিডার করি, তার মানে a ডেল্টা ইকুয়াল টু 0, তাহলে রিয়েল পার্টটা কখন 0 হবে, যখন ডেল্টার ভ্যালু 0 হবে, তাহলে এখানে ডেল্টা স্টারের ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, তাহলে যখন ডেল্টা স্টার ইকুয়াল টু 0 হবে, তখন আমাদের আইগেন ভ্যালু কি কি হবে, প্লাস মাইনাস i, দ্যাট ইজ পিওরলি ইমাজিনারি আইগেন ভ্যালু হবে। এবার আমরা যদি রিয়েল পার্টের ডেরিভেটিভ করি ডেল্টার রেসপেক্টে, সেটা কত হবে, ডেল্টাকে ডেল্টার রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1 হচ্ছে, তার মানে আমরা যদি এবার এই যে এইখানে যদি ডেল্টার ভ্যালু 0 পুট করি, তার মানে এই যে ডেরিভেটিভটা কত, এটা নন জিরোই থাকছে, ফর অল ডেল্টার জন্য নন জিরো থাকছে। তার মানে আমাদের যে ট্রান্সভার্সিটি কন্ডিশন আর ফার্স্ট কন্ডিশন, দুটো কন্ডিশন স্যাটিসফাই করলো। দুটো কন্ডিশন আমি একবার দেখিয়ে নিচ্ছি কি কি কন্ডিশন ছিল আমাদের। ফার্স্টে যে ক্রিটিক্যাল ভ্যালুতে রিয়েল পার্টটা 0 হবে, তার মানে আমরা যদি ডেল্টার ভ্যালু 0 কনসিডার করি, ডেল্টা স্টার ইকুয়াল টু 0, তাহলে a 0 আর হচ্ছে এই রিয়েল পার্টটাকে ডেরিভেটিভ করলে নন জিরো, তো সেটাই আমরা এখানে পাচ্ছি। তাহলে ডেল্টা স্টার ইকুয়াল টু 0 তে a ডেল্টাটা 0 হয়ে যাবে, আর ডেরিভেটিভ করলে এটা কনস্ট্যান্ট ভ্যালু 1 হয়ে যাচ্ছে, তার মানে ক্রিটিক্যাল ভ্যালুতে এটা নন জিরো হচ্ছে। তার মানে আমাদের ফার্স্ট যে ট্রান্সভার্সিবিলিটি কন্ডিশন সেটা হচ্ছে স্যাটিসফাই করে গেল। তার মানে আমাদের এখানে কি আছে, যে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিন্তু আইগেন ভ্যালুগুলো প্রথম দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে গেল, মানে হপ বাই ইকুয়েশন অলরেডি অকার হয়ে গেছে। এবার হচ্ছে আমরা যদি ইটার ভ্যালুটা দেখি, তার মানে আমাদের এবার আমাদের এই যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট কে কে আছে 0 0, x ও 0 y ও 0, আর এখানে ডেল্টার ক্রিটিক্যাল ভ্যালু ও 0, তার মানে আমাদের এই ইটার ভ্যালু এট 0 0 0 তে ক্যালকুলেট করতে হবে। তাহলে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশন যদি হচ্ছে আমরা ক্যালকুলেট করে হচ্ছে ইকুয়েশন 6 আর 7 ইউজ করি, তাহলে এখানে এটা দেখানো হয়নি, তাহলে ইকুয়েশন 6 এর জন্য এটা নেগেটিভ আসছে, আর ইকুয়েশন সিস্টেম 7 এর জন্য এটা পজিটিভ আসছে। তার মানে এই যে ইটার ভ্যালুটা এক জায়গায় নেগেটিভ এলো আর একটা জায়গায় পজিটিভ এলো,
তার মানে এই যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হপ বাইফার্কেশন তো এই প্রথম এই পর্যন্ত কন্ডিশনেই স্যাটিসফাই করে গেছে। এই পার্টটা কি হবে? এই পার্টটা শুধুমাত্র সুপার ক্রিটিক্যাল না সাব ক্রিটিক্যাল এই জিনিসগুলো ক্লাসিফাই করবে। Now the both system undergoes the Hopf bifurcation in the neighborhood of the equilibrium point 0 0 for delta equal to 0. Now এই যে পরবর্তীতে হচ্ছে আমরা এই ইকুয়েশন 6 আর 7 এর জন্য হচ্ছে ডেল্টা ইকুয়াল টু 0 নেইবারহুডে বাইফার্কেশন ডায়াগ্রাম গুলো কেমন সেটা হচ্ছে আমরা দেখতে পাবো। তাহলে এখন যদি আমরা দেখি যে ফর ইকুয়েশন সিস্টেম 6 আচ্ছা দাঁড়াও পাইলেন ওকে আচ্ছা নাও ফেজ পোর্ট্রেট ফর দ্য সিস্টেম 6 এটা 6 নম্বর ইকুয়েশনের জন্য যে ফার্স্ট ইকুয়েশনে ডেল্টা যদি নন জিরো হয় তাহলে ডেল্টা হলো ডেল্টা ক্রিটিক্যাল ভ্যালুটা কি ছিল 0 তাহলে ডেল্টা হচ্ছে -0.05 তার মানে এটা কি হচ্ছে ডেল্টা ইজ লেস দ্যান ডেল্টা ক্রিটিক্যাল তাহলে লেস দ্যান যদি ডেল্টা ক্রিটিক্যাল হয় তার মানে এটা কি হচ্ছে এটা ধীরে 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 এটা কোথায় ইকুইলিব্রিয়াম পয়েন্টের দিকে যাচ্ছে অ্যারোটা দেখেছো এটা স্পাইরাল বিহেভিয়ার শো করে করে ইকুইলিব্রিয়াম পয়েন্টে অকার করে যাচ্ছে কেন এটা অকার করছে কারণ হচ্ছে আমরা যদি আইগেন ভ্যালুগুলো এখানে দেখি তাহলে আইগেন ভ্যালুগুলো কি এসেছে ডেল্টা প্লাস মাইনাস আই তার মানে কমপ্লেক্স কনজুগেট ডেল্টা যদি নেগেটিভ হয় তার মানে রিয়েল পার্ট কি হলো নেগেটিভ রিয়েল পার্ট যদি নেগেটিভ হয় তাহলে কি হবে স্টেবল হবে তো আমরা দেখলাম এখানে কিন্তু স্টেবল এবং সেটা কোন পয়েন্ট এখানে স্টেবল হচ্ছে আমরা ক্যালকুলেট করছি ইকুইলিব্রিয়াম পয়েন্ট 0 0 এর রেসপেক্টে তাহলে 0 0 টা কিন্তু এখানে স্পাইরালি স্টেবল হলো ফাইন এবার যদি হচ্ছে আমরা ডেল্টার ভ্যালু পজিটিভ কনসিডার করি তাহলে কি হচ্ছে তাহলে দেখো এখানে হচ্ছে একটা লিমিট সাইকেল অকার করে গেছে যে আমরা যদি এটা ভিতরের দিক থেকে পয়েন্টটাকে কনসিডার করি তাহলে ডেল্টা এখানে 0.05 কনসিডার করা হলো তাহলে দেখো এইখানে যেটা হচ্ছে যে 0 0 থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে এখানে একটা লিমিট সাইকেল এই রেড লাইন দিয়ে যেটা দেওয়া আছে এটা একটা লিমিট সাইকেল মানে এই ভিতরে কোনো একটা পয়েন্ট চুজ করলে এটা হচ্ছে রাউন্ড মার্ক করে করে কি হবে এই লিমিট সাইকেলে পৌঁছে যাবে আবার যদি এই লিমিট সাইকেলের বিহেভিয়ারের বাইরে থেকে কোনো পয়েন্ট চুজ করা হয় তাহলে সেটা কি হবে ঘুরতে 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 এসে লিমিট সাইকেলে অকার করবে তার মানে কি হলো এখানে হচ্ছে একটা লিমিট সাইকেল বিহেভিয়ার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে এটা হচ্ছে হপ বাইফার্কেশন এবং তার কারেসপন্ডিং লিমিট সাইকেল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নেক্সট আমরা যদি হচ্ছে সিস্টেম 7 টাকে দেখার চেষ্টা করি তাহলে এখানে কি হচ্ছে সেটা একটু দেখা যায় তাহলে সেটা হচ্ছে যে এখানকার আমাদের আইগেন ভ্যালুস গুলো কি ছিল এখানে আইগেন ভ্যালু গুলো একই রকম আছে তাহলে আইগেন ভ্যালু একই রকম থাকাতে কি হচ্ছে যে এই যে আমরা যদি বাইরে ইকুইলিব্রিয়াম পয়েন্ট নেই সেটা এখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে আর লিমিট সাইকেলের বিহেভিয়ারের ক্ষেত্রে এটা যখন এটা পজিটিভ তখন এটা কি হচ্ছে কোনো লিমিট সাইকেল অকার করেনি আর ডেল্টা যখন নেগেটিভ তাহলে এটা কি হচ্ছে স্টেবল হয়েছে তাহলে এই যে এই স্টেবলটা কিন্তু দেখো কি হয়েছে যে এই ভিতরে যেখানেই পয়েন্ট চুজ করে নেই কারণ ধীরে 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 হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্টে যাচ্ছে আর এই রেড যে ডটের যে লাইন এটা হচ্ছে লিমিট সাইকেল আর এই লিমিট সাইকেলের বাইরে কোনো পয়েন্ট চুজ করলে কি হচ্ছে এটা ধীরে 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 এই দেখো এটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে এটা হয়ে গেল আর যদি ডেল্টার ভ্যালু পজিটিভ চুজ করি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে সরাসরি এটা বাইরে বেরিয়ে যাচ্ছে তার মানে এখানে কি হচ্ছে এখানে আনস্টেবল একটা সিচুয়েশন অকার করবে তাহলে এই যে আনস্টেবল সিচুয়েশনটা এটা কেমন হচ্ছে তার এখানে দেখো এই লিমিট সাইকেলের ভিতরে যদি পয়েন্ট চুজ করা হয় সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্টে পৌঁছে যাচ্ছে আর এই লিমিট সাইকেলের বাইরে পয়েন্ট চুজ করলে কি হচ্ছে এটা আবার বাইরের দিকে চলে যাচ্ছে মানে কোনো লাইনই লিমিট সাইকেলের দিকে এগোচ্ছে না আর ডেল্টা পজিটিভ হলে এটা আনস্টেবল বাইরে বেরিয়ে যাচ্ছে এবার এটা হচ্ছে সিস্টেম 7 এর জন্য এবার সিস্টেম 6 এর জন্য কি ছিল ডেল্টা যদি নেগেটিভ ছিল তাহলে মানে হচ্ছে স্টেবল হয়ে গেছে এটা আচ্ছা আর তাহলে এখানে ডেল্টা নেগেটিভে পরের সিস্টেমও স্টেবল হয়েছে কিন্তু লিমিট সাইকেলের ভিতরের পয়েন্টগুলো গিয়ে স্টেবিলিটিতে পৌঁছেছে আর বাইরের পয়েন্টগুলো বাইরে বেরিয়ে গেছে তার মানে ডেল্টা নেগেটিভে এখানে লিমিট সাইকেল পাওয়া গেছে আর সিস্টেম 6 এ ডেল্টা নেগেটিভে সরাসরি স্টেবল ছিল ইকুইলিব্রিয়াম পয়েন্টে পৌঁছে গেছে আর ডেল্টা পজিটিভে এখানে লিমিট সাইকেল পাওয়া গেছে তো সেই লিমিট সাইকেলটা কেমন এখানে ডেল্টা পজিটিভ ভ্যালুর জন্য যে কোনো আরবিটারি পয়েন্ট যদি এই লিমিট সাইকেলের ভিতরে কোথাও চুজ করা হয় তাহলে এই লাইনগুলো কি হচ্ছে স্পাইরালি ঘুরতে ঘুরতে এই লিমিট সাইকেলে গিয়ে রিচ করে যাবে তার মানে আবার যদি এই লিমিট সাইকেলে বাইরে পয়েন্ট চুজ করা হয়
তাহলে এই লাইনগুলো ঘুরতে ঘুরতে ট্রাজেক্টরিগুলো আবার লিমিট সাইকেলে গিয়ে রিচ করে যাবে। তার মানে এখানে লিমিট সাইকেল অকার করেছে ডেল্টা পজিটিভ ভ্যালুর জন্য এবং লিমিট সাইকেলটা স্টেবল। কেন স্টেবল? মানে লিমিট সাইকেলের ভিতরে পয়েন্ট চুজ করলে সেটাও ঘুরতে ঘুরতে লিমিট সাইকেলে পৌঁছচ্ছে, আবার বাইরে পয়েন্ট চুজ করলে সেটাও ঘুরতে ঘুরতে লিমিট সাইকেলে পৌঁছচ্ছে। আচ্ছা, কিন্তু সিস্টেম 7 এর জন্য আমরা যদি দেখি এখানে লিমিট সাইকেল অকার করেছে ডেল্টা নেগেটিভ ভ্যালুর জন্য। এবার এই লিমিট সাইকেলটা কি করেছে, এই পুরো ফেজ প্লেনটাকে সেপারেট করে দিয়েছে দুটো পার্টে। লিমিট সাইকেলের ভিতরের কোনো পয়েন্ট জায়গা থেকে পয়েন্ট চুজ করলে সেটা কি করছে, ফিক্সড পয়েন্ট 0 0 তে স্টেবল হয়ে যাচ্ছে, আর লিমিট সাইকেলের বাইরে কোনো পয়েন্ট চুজ করলে সেটা এই জায়গা থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। আর যদি হচ্ছে আমরা ডেল্টা পজিটিভ ধরি সেটা সরাসরি আনস্টেবল হয়ে যাচ্ছে। তাহলে এই বিহেভিয়ার গুলো এখান থেকে কিন্তু আমরা দেখতে পেলাম। তার মানে এটা যেটা হয়েছে, আমরা যদি শুধুমাত্র এই সিস্টেমের ক্ষেত্রে যে সিস্টেমটা আমরা এখানে কনসিডার করেছি, এই সিস্টেমে যদি এই নন লিনিয়ার পার্ট যদি আমরা এখানে না রাখতাম, তাহলে এখান থেকে কি হতো, সরাসরি স্টেবল আর আনস্টেবলের জায়গাটা এখান থেকে দেখতে পেতাম। কিন্তু বাকি যে পার্টটা সেটা সুপার ক্রিটিক্যাল বা সাব ক্রিটিক্যাল সেই জায়গা কিন্তু এখান থেকে ক্লিয়ার হতো না, যেটা কিন্তু আমাদের এখান থেকে ক্লিয়ার হয়েছে। এবার সুপার ক্রিটিক্যাল কোনটা ছিল? সুপার ক্রিটিক্যাল হচ্ছে, দেখো এই যে ক্রিটিক্যাল ভ্যালু পার হয়ে যাওয়ার পরে একটা আনস্টেবল আর একটা স্টেবল, তার মানে এটা লিমিট সাইকেলটা স্টেবল হয়ে গেল। ঠিক আছে, তার মানে লিমিট সাইকেলটা স্টেবল হয়ে গেলে এটা সুপার ক্রিটিক্যাল, আর এখানে লিমিট সাইকেলটা হয়ে গেছে আনস্টেবল। মানে বাইরে থেকে চুজ করলে ও বেরিয়ে যাচ্ছে, আবার ভিতর থেকে চুজ করলে 0 0 পয়েন্টটা ফিক্সড হয়ে যাচ্ছে, তার মানে এটা সাব ক্রিটিক্যাল। এবার আমরা যদি এইখানে দেখি, তাহলে এখানে হচ্ছে আমাদের সিস্টেম 6 যেটা, সেটা কি হচ্ছে যে ভিতরে পয়েন্ট চুজ করলে মানে যখন ডেল্টার ভ্যালু নেগেটিভ সরাসরি স্টেবল হয়ে যাচ্ছে। তার মানে এই যে ফিগারটা দেখো, যখন ডেল্টার ভ্যালুটা মানে ক্রিটিক্যাল ভ্যালু থেকে কম, তখন হচ্ছে 0 0 পয়েন্টটা স্টেবল হয়েছে, ক্রিটিক্যাল ভ্যালুর বেশিতে এখানে গিয়ে লিমিট সাইকেল অকার করেছে, এবং লিমিট সাইকেলটা কি হয়েছে, ভিতরে পয়েন্ট চুজ করলে পয়েন্টগুলো ঘুরতে ঘুরতে লিমিট সাইকেলে গিয়ে রিচ করেছে, আবার বাইরের পয়েন্টগুলো সেটা ঘুরতে ঘুরতে লিমিট সাইকেলে রিচ করেছে। তাহলে এটা হচ্ছে সিস্টেম 6 আমরা এখানে যেটা দেখলাম সেটাই হয়েছে, যে আমরা যদি নেগেটিভ ভ্যালু চুজ করি, ক্রিটিক্যাল ভ্যালু থেকে ছোট ভ্যালু চুজ করি, তাহলে 0 0টা স্টেবল হয়ে গেছে, আর যদি ক্রিটিক্যাল ভ্যালুটা থেকে বেশি ভ্যালু চুজ করি প্যারামিটারটা, তাহলে হচ্ছে আমরা একটা লিমিট সাইকেল পাচ্ছি, ভিতরের পয়েন্ট চুজ করলে লিমিট সাইকেলে স্টেবল হচ্ছে, বাইরের পয়েন্ট চুজ করলেও লিমিট সাইকেলে গিয়ে স্টেবল হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের সুপার ক্রিটিক্যাল। আর পরের পার্টটা যেটা ছিল, আমরা আগের ফিগারটা দেখে আসি, তাহলে এখানে কি হয়েছে যে ডেল্টার ভ্যালু নেগেটিভের জন্যই যা স্টেবলের জায়গাটা সেটা দেখিয়ে দিয়েছে। তো সেটা কখন স্টেবল দেখিয়ে দিয়েছে, যদি হচ্ছে আমরা মানে ভিতরের পয়েন্ট চুজ করি, তাহলে সেটা ঘুরতে ঘুরতে 0 তে গিয়ে স্টেবল হয়েছে, আর বাইরের পয়েন্ট চুজ করলে সেটা ঘুরতে ঘুরতে বাইরে বেরিয়ে গেছে, তার মানে লিমিট সাইকেলটা এখানে আনস্টেবল হয়ে গেছে, আর ডেল্টার ভ্যালু পজিটিভ হলে এটা আনস্টেবল হয়ে গেছে। তাহলে সিস্টেম 7 এর ক্ষেত্রে আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি, যে যদি আমরা ডেল্টার ভ্যালু হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু থেকে ছোট নেই, তাহলে কোনো আরবিটারি পয়েন্ট যদি হচ্ছে আমরা লিমিট সাইকেলের ভিতরে চুজ করি, তাহলে 0 0টা স্টেবল হচ্ছে, আর লিমিট সাইকেলের বাইরে চুজ করলে এটা বাইরের পয়েন্টটা স্টেবল হয়ে যাচ্ছে, আর যদি ক্রিটিক্যাল ভ্যালু থেকে বড় ভ্যালু চুজ করা হয়, তাহলে ওটা সরাসরি আনস্টেবল হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো আমাদের সাব ক্রিটিক্যাল বাইফার্কেশন। কি বোঝা গেল এটা? হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে আমার মনে হয় যে আমাদের এই হপ বাইফার্কেশনের জায়গাগুলো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে হপ বাইফার্কেশন অকার করতে গেলে কেন মিনিমাম 2 ডাইমেনশনাল সিস্টেম দরকার, সেটা মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? ওকে, তো সেই জিনিসটাই এখানে হচ্ছে আমি যেটা বললাম সেটা এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে, আমি এটা পরে শেয়ার করলে তোমরা পেয়ে যাবে এটা। আচ্ছা, এরপরে আরো কিছু বাইফার্কেশন এখানে আছে যেগুলো হচ্ছে তোমাদের দরকার নেই, আমরা এখানে সিলেবাসে দেখছি না। ওকে, তো এইটুকু হচ্ছে আমাদের যে বাইফার্কেশনের জায়গাটা সেটা। তো তোমাদের যে সিলেবাসটা পাঠিয়েছিলাম সেখানে আর কি কি ছিল, এখানে আর কিছু ছিল? দাঁড়াও, সিলেবাসটা কবে পাঠানো হয়েছিল তোমাদের?
কবে পাঠিয়েছিলাম যেন সিলেবাসটা? স্যার ওটা ফেব্রুয়ারি 7ই ফেব্রুয়ারি পাঠিয়েছিলেন আপনি। ওকে, দাঁড়াও। স্যার ওটা শেয়ার করে দিচ্ছি আমি। না দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে এইখানেই পাঠিয়েছিলাম, এখানে পেয়েছি, দাঁড়াও। হুম হুম, ঠিক আছে, দাঁড়াও। হুম, তাহলে তোমাদের এখানে আর একটা পার্ট বাকি আছে, যেটা হচ্ছে তোমাদের রাউথ-হারউইচ ক্রাইটেরিয়া আর লিয়াপুলের ফাংশন। হ্যাঁ স্যার ওটার নিচের ওই যে লাইভ পুনো ফাংশন ওটা স্যার। হ্যাঁ হ্যাঁ, লিয়াপুলের ফাংশন বাকি আছে, রাউথ-হারউইচ ক্রাইটেরিয়া আছে, তাহলে আমাদের এই মোটামুটি ফার্স্ট দুটো ইউনিট শেষ হয়ে যাবে। এক মিনিট দাঁড়াও। আমাকে এখন দাও দেখি, আমি লিয়াপুলের ফাংশনটা এখানে বা রাউথ-হারউইচ ক্রাইটেরিয়াটা এখান থেকে এই সিস্টেম আছে কিনা। হুম, রাইট। আচ্ছা, এটা দেখা যাচ্ছে তাই তো? হ্যাঁ স্যার। ওকে, দাঁড়াও এক মিনিট। আচ্ছা, যেরকম আমি বলেছিলাম যে রাউথ-হারউইচ ক্রাইটেরিয়া যেটা হয়, যেটা হচ্ছে আমরা টু ডাইমেনশনাল সিস্টেমে তো হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্টের বিহেভিয়ার গুলো কেমন হবে, ক্যারেক্টারিস্টিক রুট গুলো যেটা দরকার আমাদের, যে রিয়েল পার্ট গুলো নেগেটিভ হতে হবে, তো সেটা টু ডাইমেনশনাল সিস্টেমে আমরা বলতে পারি, বা থ্রি ডাইমেনশনে হলেও সেটা হচ্ছে আমরা আমাদের যতটুকু মানে প্রিভিয়াস নলেজ আছে সেটা দিয়ে হচ্ছে আমরা বলতে পারবো। কিন্তু মুশকিলটা হলো যখন হচ্ছে আমাদের আহ, তার থেকে হায়ার ডাইমেনশনাল সিস্টেম হবে, তো তখন হচ্ছে আমাদের এইভাবে বলাটা খুব টাফ হয়ে যাবে। তো তখন যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা ক্রাইটেরিয়া আছে, যেটাকে বলা হয় রাউথ-হারউইচ ক্রাইটেরিয়া। ওকে, তো সেটার জন্য হচ্ছে আমরা যেটা দরকার সেটা, যে আমরা একটা পলিনোমিয়াল কনসিডার করছি, যে আমরা যেরকম ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কনসিডার করি সেরকম। তো সেটা যদি হচ্ছে আমরা কনসিডার করি, তো ধরা যাক পি ল্যামডা যেটা, সেটা হচ্ছে আমাদের একটা পলিনোমিয়াল। এটা যে ল্যামডা টু দি পাওয়ার n a1 ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট 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 প্লাস an ল্যামডা প্লাস an, এটা হচ্ছে আমাদের একটা পলিনোমিয়াল এক্সপ্রেশন। আচ্ছা, এবার এই যে পলিনোমিয়ালটা, এই পলিনোমিয়ালটাকে বলা হয় মনিক পলিনোমিয়াল। মনিক পলিনোমিয়াল কাকে বলে সেটা জানো তো? যে পলিনোমিয়াল যে লিডিং কোএফিসিয়েন্ট সেটা 1 হতে হবে, আর পলিনোমিয়াল যে অর্ডারটা, সেই অর্ডারের যে টার্ম, সেই টার্মের যে কোএফিসিয়েন্টটা সেটাকে 1 হতে হবে। তো এখানে দেখো আমাদের এখানে পলিনোমিয়াল ইন ল্যামডা, তাই ল্যামডার হাইয়েস্ট পাওয়ার যেটা আছে n, তার মানে এটা n ডিগ্রি পলিনোমিয়াল, আর এখানে এই ল্যামডা টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট আছে 1। তো এই ক্ষেত্রে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা যখনই এই ধরনের কোনো পলিনোমিয়ালের এক্সপ্রেশন লিখবো, তো তখন সেটাকে মনিক পলিনোমিয়াল হতে হবে। তো তার জন্য এই ধরনের একটা পলিনোমিয়াল কনসিডার করা হয়েছে, আর যেখানে এআই গুলো হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট রিয়েল নাম্বার। অবশ্যই আমাদের এখানে যেটা দরকার হবে সেটা হচ্ছে যে এই যে পলিনোমিয়াল কোএফিসিয়েন্ট, দে শুড বি অল রিয়েল কনস্ট্যান্ট। নাও ডিফাইন n Harwich matrix using the coefficient ai of the characteristic polynomial। এবার এই যে পলিনোমিয়াল এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশন থেকে হচ্ছে আমরা হারউইচ ম্যাট্রিক্স ডিফাইন করব। তো হারউইচ ম্যাট্রিক্সটা কি রকম, সেটা হচ্ছে যে h1 যেটা হচ্ছে এই ধরনের একটা পলিনোমিয়াল। আচ্ছা, ফার্স্ট ডিগ্রি একটা পলিনোমিয়াল ইকুয়েশন কিভাবে লেখা যায় তোমরা জানো? পলিনোমিয়াল অফ ডিগ্রি 1, তো সেটাকে আমরা এইভাবে লিখব। এই যে পলিনোমিয়াল পি এন, যে এক্স পি এ পি আলফা যেটা লিখেছি, তার মানে এটা ফার্স্ট ডিগ্রি যদি হয় তাহলে এটা কত হবে, ল্যামডা প্লাস 1। এটা হচ্ছে আমাদের পলিনোমিয়াল, রাইট? ল্যামডার পাওয়ার 1, আর যে কোএফিসিয়েন্ট শেষ কোএফিসিয়েন্ট সেটা 1 হবে, কারণ এখানে ল্যামডার পাওয়ার n আছে
আর শেষ কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে an আছে। তাহলে আমাদের যদি পলিনোমিয়াল ডিগ্রি 1 হয় তার মানে আমাদের পলিনোমিয়ালটা কি দেখতে হবে, এটা দেখতে হবে। হ্যাঁ স্যার। তাহলে এরকম ভাবে হচ্ছে আমরা এই পলিনোমিয়াল গুলোকে যদি আমরা ভাবি, তার মানে ফার্স্ট ডিগ্রি একটা যদি পলিনোমিয়াল হয় তাহলে তার হারউইজ ম্যাট্রিক্সটা শুধুমাত্র a1 টাই থাকবে। তার মানে এই যে h1 স্ট্যান্ডস ফর ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল বা ফার্স্ট লিনিয়ার পলিনোমিয়াল এক্সপ্রেশন। আচ্ছা, তারপরে h2 টা হবে হচ্ছে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশনের জন্য। তাহলে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন যদি আমরা লিখি তার মানে এটা হচ্ছে ল্যামডা স্কয়ার প্লাস a1 lambda প্লাস এখানে কি হবে a2 আসবে, তাহলে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালের ক্ষেত্রে যেটা হবে সেটা দেখো, এটা সাজানো হয় এরকম ভাবে যে এই যে পলিনোমিয়াল লিডি কোএফিসিয়েন্ট সবসময় হচ্ছে অড নাম্বার দিয়ে শুরু হবে। তাহলে এখানে a1 তারপরে এটা হচ্ছে 1 তারপরে 0 0 0 দিয়ে ভরতে হবে। এবার তার পরের রোতে a1 এর পরবর্তী যে অড নাম্বারটা সেটা দিয়ে শুরু হবে। তাহলে a1 এর পরবর্তী অড ভ্যালুটা কত, a3। যেহেতু এখানে a3 নেই তো এটা হচ্ছে 0 দিয়ে ক্যালকুলেট করতে হবে। তাহলে a3 এর পরে আসবে a2, তারপরে a1, তারপরে 1, তারপরে 0 0, এরকম ভাবে এটা আমরা দেখব। তাহলে এখানে আমাদের আছে এই দুটো, তার মানে এখানে a1 আর কিছুই নেই, একটাই পলিনোমিয়াল। পলিনোমিয়ালে সেকেন্ড ম্যাট্রিক্সে a1 তারপরে 1 তারপরে এখানে যেহেতু 2/2 তার মানে এখানে পরবর্তীতে 0, এখানে আর আসার দরকারই নেই কিছু। আর এখানে যেহেতু a1 এর নিচে তার পরবর্তী নেক্সট অড নাম্বার, তাহলে সেটা a3 হওয়ার কথা, a3 এখানে নেই তো তার জন্য এটা 0। এবার তারপরের ভ্যালুটা হচ্ছে a3 এর থাকতে কম a2, তাহলে a2 টা এই পলিনোমিয়ালের মধ্যে প্রেজেন্ট আছে, তো এখানে a2 টা চলে এলো। এবং তারপরে আমাদের যেহেতু এটা 2/2 সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স, এটা শেষ হয়ে গেল। এবার থার্ড অর্ডার ম্যাট্রিক্সে আমাদের ফার্স্ট যে টার্মটা সেটা কত দিয়ে আসবে, তাহলে এটা a1 তারপরে 1 তারপরে এখানে আর কিছু নেই, দ্যাট ইজ 0। সেকেন্ড ইকুয়েশন মানে সেকেন্ড লাইনে a1 এর পরবর্তী থার্ড অর্ডার পলিনোমিয়ালে a3 টা আছে প্রেজেন্ট, তার মানে a1 এর নিচের এলিমেন্টটা হচ্ছে a3 হলো। এবার a3 থেকে তারপরে একটা করে কমতে শুরু করবে a2, তারপরে a1। এবার যেহেতু এটা থার্ড ডিগ্রি পলিনোমিয়াল তার মানে এটা 3/3 ম্যাট্রিক্স হবে, তার মানে এটা তিনটে কলাম এলিমেন্ট শেষ হয়ে গেছে, মানে তারপরে আর কিছু নেই। এবার তারপরে রো তো আরেকটা আসবে, এবার a3 এর নিচে আসার কথা a5, যেহেতু এটা থার্ড অর্ডার পলিনোমিয়াল তাহলে এখানে a5 টা তো আসছে না। তারপরে a5 এর পরে a4 ও থার্ড অর্ডার পলিনোমিয়ালে আসছে না, তার মানে এটাও 0। আচ্ছা, তারপরে a1 এর নিচে যেটা এখানে কত চলে এলো, এটা হচ্ছে a3। যেহেতু এটা থার্ড অর্ডার পলিনোমিয়াল তার মানে এখানে আর কোনো এলিমেন্ট আসবে না। এবার এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে যখন হচ্ছে আমরা 0 0 মানে n অর্ডার ম্যাট্রিক্সটাকে লিখব। তাহলে n অর্ডার ম্যাট্রিক্সটা কি হবে, তাহলে এটা a1 তারপরে 1 তারপরে সবগুলো 0। সেকেন্ড লাইনে হচ্ছে a3 a2 a1 1 তারপরে 0 দিয়ে চলে যাবে। আচ্ছা, তারপরে a3 এর নিচে কত a5 আসবে, a5 তারপরে কত আছে a2 a4, যেহেতু এটা n অর্ডার তাহলে a4 টা থাকবে। তাহলে a3 এর নিচে দেখো মানে a1 এর নিচে a3 চলে এলো, তারপরে আবার কমছে a2, তারপরে তারপরে পরবর্তী এলিমেন্ট আসার কথা ছিল a1, তারপরে আসার কথা ছিল 1, তারপরে সবগুলো 0, এইভাবে আসবে। এবার লাস্টের এলিমেন্টটা দেখো, যেহেতু এটা n অর্ডার মানে লাস্ট এলিমেন্টটা কত an, তাহলে an টা কোথায় একদম লাস্টে চলে আসবে, আর an এর আগে তো আর কিছু নেই, সবাই 0। আচ্ছা, তার আগের এলিমেন্টটা কত আসবে, তাহলে এটা হচ্ছে an, তার আগে a কত কত করে কম আছে সব জায়গায় 2 করে, দেখো এটা a3 তার উপরে কত আছে a1, তার মানে 2 ভ্যালু কম আছে। বা এখানে যদি আমি দেখি a4 তার উপরে কত আছে a2, তার মানে দুটো ভ্যালু কম আছে। তাহলে এটা যদি an হয় তাহলে এটা an-2 হবে, আর তার আগেরটা an-1 হবে, তার আগেরটা an হবে, এইভাবে এইগুলো দেখা হবে। তাহলে এইভাবে হচ্ছে আমরা এই হারউইজ ম্যাট্রিক্স গুলোকে হচ্ছে ডিফাইন করি। তো আমার মনে হয় হারউইজ ম্যাট্রিক্স ডিফাইন করতে পারবে এরপরে যে কোনো ম্যাট্রিক্স, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে, তাহলে এইভাবে হারউইজ ম্যাট্রিক্সটা ডিফাইন করা করা হলো। নেক্সট যেটা যে এইখানে যে a(j = 0 for all j is greater than m. Now all of the roots of the polynomial p are negative or have negative real part.
if the determinants of all Harvey's matrix are positive. তার মানে এখানে কন্ডিশন হচ্ছে যে আমরা যদি একটা পলিনোমিয়াল এক্সপ্রেশন এরকম ভাবে লিখি, তাহলে সেই পলিনোমিয়াল ইকুয়েশনের যে রুটগুলো হবে সেই রুটগুলো সবগুলো নেগেটিভ আর নেগেটিভ রিয়েল পার্ট থাকবে, সেটা যদি তার কারেসপন্ডিং প্রত্যেকটি হারউইচ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু পজিটিভ হয়। এবার আমাদের যদি হচ্ছে একটা থার্ড অর্ডার পলিনোমিয়াল এক্সপ্রেশন আছে, তার মানে আমাদের এই পর্যন্ত এটা এই ডিটারমিনেন্ট ভ্যালু পজিটিভ, এটা ডিটারমিনেন্ট ভ্যালু পজিটিভ, এটা ডিটারমিনেন্ট ভ্যালু পজিটিভ। এটা যদি ক্যালকুলেট করি তাহলে দেখবে যে হচ্ছে আমরা সরাসরি এখান থেকে কন্ডিশন পেয়ে যাচ্ছি। তার মানে H1 এর ডিটারমিনেন্ট পজিটিভ হতে হলে কি হতে হবে? A1 টাকে পজিটিভ হতে হবে। আচ্ছা, H2 এর ডিটারমিনেন্ট ভ্যালু পজিটিভ হতে হলে কি হতে হবে? A1 into A2 should be positive, আর H3 ডিটারমিনেন্টটাকে পজিটিভ হতে গেলে কি হতে হবে? A3 into this part, that is A3 into A1 A2 minus A3 should be greater than 0. তার মানে এখানে যেটা পাবো সেটা হচ্ছে A1 A2 A3 should be greater than A3 square and so on. তাহলে এরকম ভাবে হচ্ছে আমরা কিন্তু কন্ডিশন, তারপরে ফোর্থ অর্ডার পলিনোমিয়াল এলে আমরা পেয়ে যাব ওখান থেকে ফোর্থ অর্ডার পলিনোমিয়াল ম্যাট্রিক্সটাকে লিখে নেব, মানে তার আগের তিনটে অর্ডার পলিনোমিয়ালটাকে পজিটিভ হতে হবে, তারপরে ফোর্থ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটাকে পজিটিভ কন্ডিশনে করে নিলেই হচ্ছে আমরা ফোর্থ অর্ডারের ক্ষেত্রেও পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা হচ্ছে এই জিনিসটাকে যদি হচ্ছে সামারাইজ করে লেখার চেষ্টা করি, তাহলে দেখো যে ডিগ্রি অফ পলিনোমিয়াল এন্ড কারেসপন্ডিং রাউথারস ক্রাইটেরিয়া, তাহলে n ইকুয়াল যদি 2 হয় তাহলে আমাদের এই যে H1 আর H2 এর দুটো ডিটারমিনেন্ট পজিটিভ হতে হবে। তার মানে কি হতে হবে? A1 should be greater than 0 and A1 A2 should be greater than 0। তার মানে দেখো A1 যদি greater than 0 হয় তাহলে A1 into A2 greater than 0 বলাও যে কথা, শুধুমাত্র A2 greater than 0 হওয়াও সে কথা। তার মানে A2 যদি greater than 0 হয় তাহলে তাদের প্রোডাক্ট greater than 0 হতে হলে A1 কে greater than 0 হতে হবে, আর A1 যদি greater than 0 হয় তাহলে A1 into A2 greater than 0 হতে গেলে যেহেতু A1 অলরেডি পজিটিভ তার মানে A2 টাকেই পজিটিভ হলেই হয়ে যাবে। এবার যদি আমরা থার্ড অর্ডারটা দেখি, থার্ড অর্ডারটা যদি আমরা দেখি, দেখো এখানে A1 should be greater than 0, A2 should be greater than 0 and A1 A2 should be greater than A3। এটা হচ্ছে আমরা যদি ওখানে ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে দেখো A2 টাকে পজিটিভ আমরা আর আলাদা করে লিখিনি, কিন্তু এটা A2 যদি পজিটিভ না হয় তার মানে 3 নম্বর কন্ডিশন স্যাটিসফাই হওয়া সম্ভব নয়, কারণ A2 পজিটিভ, সরি A1 পজিটিভ, A3 পজিটিভ। So this implies if A1 A2 should be greater than A3 then A2 must be positive। তাই জন্য আলাদা করে আর বলারই কিছু দরকার হয়নি। তো একই রকম ভাবে যদি হচ্ছে আমরা ফোর্থ অর্ডারে যাই তাহলে A1 A3 A4 কে পজিটিভ হতে হবে, আর তারপরে A1 A2 A3 should be greater than A3 square plus A1 square into A4। এই হচ্ছে ফোর্থ অর্ডার পলিনোমিয়াল ইকুয়েশনের সবগুলো রুট পজিটিভ, সবগুলো রুটের রিয়েল পার্ট পজিটিভ, সরি নেগেটিভ হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে এটা, এন্ড সো অন। তাহলে এরকম ভাবে হচ্ছে আমরা সামারাইজ যদি করি তাহলে হচ্ছে আমরা পাবো। তো এই সামারাইজেশনটা মনে না রাখে যদি তোমরা হচ্ছে হারউইচ ম্যাট্রিক্স গুলো কিভাবে ডিফাইন করা হচ্ছে সেটা যদি পরপর ডিফাইন করতে পারো তাহলে এই কন্ডিশন গুলো শুধুমাত্র ডিটারমিনেন্ট ভ্যালু পজিটিভ এর কন্ডিশনটা এখানে ইম্পোজ করে দিলে এখানে অল রুট নেগেটিভ বা নেগেটিভ রিয়েল পার্ট হওয়ার কন্ডিশন গুলো আমরা এখান থেকে পেয়ে। তো এই জন্য হারউইচ ক্রাইটেরিয়াটাকে হচ্ছে এত স্ট্রংলি হচ্ছে আমরা এখানে মানে ইউজ করি, কারণ সবগুলো ক্ষেত্রেই কিন্তু আমরা খুব ইজিলি এটাকে বের করতে পারি যে পলিনোমিয়াল ইকুয়েশনের রুটগুলো নেগেটিভ বা নেগেটিভ রিয়েল পার্ট থাকার হচ্ছে ক্রাইটেরিয়া। তো এটা কিন্তু হচ্ছে কোনো সময় রুটগুলো কত হবে কি হবে এক্স্যাক্টলি রুট কেমন হবে সেটা বলে দিতে পারবে না, নেচার অফ দ্য রুট বলে দেবে। তার মানে সেই রুটটা কি ধরনের বলবে, না রিয়েল পার্ট নেগেটিভ হবে কিনা সেটা বলে দিতে পারবে। তো সেটা হলোই আমাদের স্টেবিলিটির জায়গাটা হয়ে গেল। আর যদি নেগেটিভ রিয়েল পার্টগুলো একটাও পজিটিভ বা অন্য কিছু পজিটিভ হয়ে যায় তো সেক্ষেত্রে আনস্টেবল হয়ে যাবে। তো সেক্ষেত্রে কোনটা কটা পজিটিভ হলো কটা নেগেটিভ হলো সেই হিসেবটা আমাদের আর দরকার পড়ছে না। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের জায়গাটা যেটা হচ্ছে আমাদের স্টেবিলিটির জন্য কাজে লাগবে। এবার হচ্ছে আমরা এই জায়গাগুলোতে কিছু করোলারি হিসেবে আমরা ইউজ করব। তো যেটা হচ্ছে আমরা এক্সাক্ট রেজাল্টটাকে সরাসরি ইউজ না করেও যে কিছু পার্ট করে হচ্ছে আমরা কিন্তু ইউজ করতে পারি। তো এইখান থেকে যেটা বলা হচ্ছে যে সাপোজ দ্য কোএফিসিয়েন্টস অফ দ্য ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আর রিয়েল ইফ অল দ্য রুটস অফ দ্য ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল দিস আর নেগেটিভ অর হ্যাভ নেগেটিভ রিয়েল পার্ট দেন দ্য কোএফিসিয়েন্টস ai should be greater than 0। তো এটাও একটা কন্ডিশন যে সমস্ত কোএফিসিয়েন্টগুলো যদি পজিটিভ হয়
তাহলে কিন্তু হচ্ছে রুটগুলো নেগেটিভ হতে পারে। হ্যাঁ, তার মানে সমস্ত রুট নেগেটিভ হলে এখানে এটা কিন্তু ইফ এন্ড অনলি ইফ নয় যে সমস্ত কোএফিশিয়েন্ট পজিটিভ হলে সবগুলো রুট নেগেটিভ বা নেগেটিভ রিয়েল পার্ট থাকবে, কিন্তু সবগুলো রুট যদি নেগেটিভ বা নেগেটিভ রিয়েল পার্ট থাকে তাহলে সবগুলো কোএফিশিয়েন্টে পজিটিভ হতে হবে, এটা একটা ক্রাইটেরিয়া। দিস ইজ নট ইফ এন্ড অনলি ক্রাইটেরিয়া। তো এটাকে ইফ এন্ড অনলি তে যেতে হলে আমাদের এই হারউইজ যে ক্রাইটেরিয়া সেটা খুব দরকার। নেক্সট হচ্ছে আমাদের এখানে কিছু एग्जांपल যেখানে দেওয়া আছে যে এই যে একটা মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, তাহলে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যদি বের করা হয় তাহলে সেই ইকুয়েশনের রুটগুলো কেমন হবে সেটা বের করতে বলা হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ফোর্থ অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, তাহলে ল্যামডা টু দি পাওয়ার 4 প্লাস a2 ল্যামডা স্কয়ার প্লাস a3 ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা একটা ল্যামডা ইকুয়াল টু 0 রুট পেয়ে যাচ্ছি, 0 রুট বাদে থাকছে কত মানে তোমার ল্যামডা কিউব প্লাস a2 ল্যামডা প্লাস a3 ইকুয়াল টু 0। এবার এখানে যদি হচ্ছে আমরা एग्जांपल হিসেবে হচ্ছে a2 আর a3 এর এক্সাক্ট কিছু পার্টিকুলার ভ্যালু ইউজ করি, তাহলে আমরা এখানে রুটগুলো কেমন হবে সেটা দেখে নিতে পারবো যে a2 is 1 and a3 is 2। এটা যদি কনসিডার করা হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো কোএফিশিয়েন্টই এখানে আমাদের পজিটিভ কোএফিশিয়েন্ট আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ল্যামডা কিউব প্লাস ল্যামডা প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানকার রুটগুলো -1 আর এখানে দেখো যে 1 প্লাস মাইনাস রুট 7i/2। তার মানে এখানে রিয়েল পার্ট কি আছে পজিটিভ আছে। তার মানে এখানে যে রাউথ-হারউইজ ক্রাইটেরিয়া সেটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হয়নি। তাহলে রাউথ-হারউইজ ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এটা যেহেতু একটা কোয়াড্রেটিক মানে কিউবিক পলিনোমিয়াল ইকুয়েশন আছে, তাহলে কিউবিক পলিনোমিয়াল ইকুয়েশনের এখানে স্কয়ারের যে কোএফিশিয়েন্ট আছে সেটা 0 আছে। তার মানে এখানে a1 টা 0 আছে। তাহলে a1 0 থাকার জন্য যেটা হলো যে এখানে কিন্তু আমরা এক্স্যাক্টলি হুবহু রাউথ-হারউইজ ক্রাইটেরিয়া যে স্যাটিসফাই করার জায়গাটা সেটা হচ্ছে না। তার মানে কিউবিক পলিনোমিয়ালের ক্ষেত্রে রাউথ-হারউইজ ক্রাইটেরিয়া কি ছিল সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে দেখি যে a1 should be greater than 0, a3 should be greater than 0 and a1 a2 should be greater than 0। তাহলে এখানে a1 0 আছে, তাহলে এই যে 0 into a2 তাহলে সেটা 0, তাহলে 0 greater than a3 সেটা পসিবল নয়। তার মানে এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে রাউথ-হারউইজ ক্রাইটেরিয়া এখানে স্যাটিসফাই করেনি। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার a1 টা স্যার 0 হলো কেন স্যার ওখানে বুঝতে পারলাম না। এখানে তো মানে ল্যামডা স্কয়ারের কোএফিশিয়েন্ট নেই, ল্যামডা স্কয়ার তো অ্যাবসেন্ট এখানে। স্যার ল্যামডা স্কয়ার তো আছে। না ল্যামডা স্কয়ার এখানে তো ল্যামডাটা কমন নেওয়া হয়ে গেছে। তাহলে কমন নেওয়া হয়ে গেলে যে পলিনোমিয়ালটা পড়ে আছে এখানে তো একটা রুট 0 আমরা এখান থেকে পেয়ে গেছি, সেটা বাদে এই যে এক্সপ্রেশনটা, তাহলে এই পলিনোমিয়ালের রুটগুলো কেমন সেটা যদি দেখতে হয় তাহলে এখানে কিউবিক পলিনোমিয়াল ল্যামডা স্কয়ারটা এখানে অ্যাবসেন্ট আছে, তাহলে ল্যামডা স্কয়ারের কোএফিশিয়েন্ট কত আছে 0, তাই তো? হ্যাঁ স্যার। ল্যামডা স্কয়ার নেই তার জন্য এখানে স্যাটিসফাই করেনি। আচ্ছা নেক্সট আমরা যদি দেখি তাহলে এইখানে যেটা আছে, আচ্ছা এখানে 5 এর সামনে একটা প্লাস হবে, ঠিক আছে, প্লাস 5x। ঠিক আছে, তাহলে এই যদি ইকুয়েশন নেওয়া হয় তাহলে এটা কিউব মানে থার্ড অর্ডার পলিনোমিয়াল ইকুয়েশন হবে এখান থেকে। তাহলে এটা কত আছে ল্যামডা কিউব প্লাস 3 ল্যামডা স্কয়ার প্লাস 2 ল্যামডা প্লাস 5, এটা হচ্ছে আমাদের পলিনোমিয়াল। তাহলে এখানে a1 এর ভ্যালু আছে কত 3, a2 এর ভ্যালু কত আছে 2 আর a3 এর ভ্যালু আছে 5। তার মানে দেখো a1 greater than 0, a3 greater than 0 আর a1 into a1 a2 greater than a3 আছে। তাহলে a3 এর ভ্যালু কত, a1 এর ভ্যালু কত আছে 3 আর a2 এর ভ্যালু আছে 2, তার মানে 3 into 2 is 6, তাহলে 6 is greater than 5, তার মানে এটাও স্যাটিসফাই করছে। তার মানে এটা রাউথ-হারউইজ ক্রাইটেরিয়া থার্ড অর্ডার পলিনোমিয়ালের জন্য সমস্ত কন্ডিশনগুলো এখানে স্যাটিসফাই করে গেছে। তো তাহলে কি হবে এখানে এই পলিনোমিয়াল ইকুয়েশনের যে রুটগুলো সেই রুটগুলো হচ্ছে আইদার নেগেটিভ থাকবে অথবা নেগেটিভ রিয়েল রুট থাকবে। তাহলে এটা হচ্ছে আমরা এখানে নিউমেরিক্যালি এই ভ্যালুগুলো ক্যালকুলেট করা হয়েছে। তাহলে একটা ভ্যালু পাওয়া গেছে হচ্ছে -2.904 আর আরেকটা ভ্যালু দেখো মানে সাম রিয়েল পার্ট প্লাস মাইনাস i ইনটু সাম রিয়েল ভ্যালু। তাই এই যে নেগেটিভ মানে রিয়েল পার্ট যেটা সেটা নেগেটিভ এসেছে। তার মানে এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা দেখলাম এখানকার রুটগুলো কি হবে মানে সমস্ত আইগেন ভ্যালুর রুটগুলো
হয় রিয়েল থাকলে নেগেটিভ থাকবে অথবা কমপ্লেক্স কনজুগেট থাকলে নেগেটিভ রিয়েল পার্ট থাকবে। তাহলে এটা একটা एग्जांपल যেখানে আমাদের এই ধরনের এলো রিয়েল নেগেটিভ রিয়েল পার্টের জায়গায়। তো এই হচ্ছে আমাদের রাউথ-হার্ভিস ক্রাইটেরিয়া। তাই রাউথ-হার্ভিস ক্রাইটেরিয়া দিয়ে কিন্তু হচ্ছে আমরা সমস্ত রুটস এর জায়গাগুলো কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ার করে নিতে পারি। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। তাহলে এইখানে আমাদের আর যে পার্ট বাকি থাকলো সেটা হচ্ছে লিয়াপুনক ফাংশন। ওকে। লিয়াপুনক ফাংশনটা এক মিনিট। আর তোমাদের পরীক্ষা কটা থেকে আছে? কাদের পরীক্ষা আছে? হুম? স্যার হ্যালো? হ্যাঁ? সকালের দিকে সম্ভবত। আমি তো গেট দিচ্ছি না, আর যারা আছে তারা বলতে পারবে। সম্ভবত স্যার সকালের দিকে। কবে? আগামীকাল? হ্যাঁ স্যার, কালকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাঁড়া দেখি লিয়াপুনক ফাংশনটা এখানে আছে কিনা। না থাকলে এটা নেক্সট ক্লাসে দেখতে হবে। ঠিক আছে, ছেড়ে দাও আজকে। আজকে আর আমার মানে খুঁজতে হবে কোন ড্রাইভে রয়ে গেছে ওটা। তোমাদের এখানে শুধুমাত্র